নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ এতদিন পাকিস্তানের ছিল বলে মন্তব্য বিধায়ক বিজয় মালাকারের। কোনো ঘরোয়া সভায় নয়, এক জনসভায় উল্লেখ করেন এই কথা বিধায়ক জন। উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ এতদিন পাকিস্তানের ছিল বলে মন্তব্য বিধায়ক বিজয় মালাকারের। কোনো ঘরোয়া সভায় নয়, এক জনসভায় উল্লেখ করেন এই কথা বিধায়ক জন। বিধায়কের মতে আসামের একটি বিধানসভা কেন্দ্র আসলে পাকিস্তান। আপনি এতদিন পাকিস্তানে ছিলেন এবং এখন আপনি ভারতে এসেছেন। বিধায়ক বিজয় মালাকার দক্ষিণ করিমগঞ্জ নির্বাচনী এলাকাকে পাকিস্তান এবং পাথারকান্দি ও রামকৃষ্ণনগর নির্বাচনী এলাকাকে ভারত বলে উল্লেখ করেছেন। একটি সভায় একথা উল্লেখ করেন বিধায়কজন। তবে সেই সময় মন্ত্রী ও তার সম্মুখে ছিলেন বিধায়ক। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি ও উত্তর করিমগঞ্জ সমষ্টিকে পাকিস্তানের সাথে তুলনা করায় প্রতিক্রিয়ার ঝড় শুরু হয়েছে এবার বিভিন্ন রাজনৈতিক মহলে। কৃষ্ণেন্দু পালের মতন মানুষ পাইছো তুমি, আর তুমি তাই অতদিন পাকিস্তানও আসলা, তখন হিন্দুস্তান আইছো। এরপরে যদি বুঝো না, হ্যাঁ, এটা লাগি আর কৃষ্ণেন্দার মতন মন্ত্রী কেন পাইছো তোমরা সৌভাগ্য, বুঝছো না? এটা লাগি অনেক কাজ হইব। এই অঞ্চল আমরা জানি গোবিন্দগঞ্জ, নগেন্দ্রনগর, ফাঁকুয়া, তাত 50-60 বছর কোনো কাজ হয়েছে না। কেন কাজ হয়েছে না? আপনারা পার্টিকুলার একটা সমাজের মানুষ থাকার কারণে পার্টিকুলার একটা সমাজের মানুষ এখান থেকে বিদায় করছে। এটা নাকি আপনারা এই উন্নয়ন থেকে বঞ্চিত আসলাম, আর এখন আর উন্নয়ন থেকে আপনারা বঞ্চিত থাকতে নাই। কৃষ্ণন্দার মতন একজন মন্ত্রী পাইছেন, আর আপনারা সবে মিলিয়া 26 আর 6 মাস সবে মিলিয়া আশীর্বাদ করতা। নমস্কার। পাকিস্তান ঠিক কাজ করে যে কাশ্মীরের একটা অংশকে ভারতের মানচিত্র থেকে সরিয়ে ছাপিয়ে দিল, সে নিয়ে ভারত তীব্র প্রতিবাদ করলো। আরে তোমার ঘরের ছেলেই তো তাই করছে। বিজয় মালাকার তো বললো দক্ষিণ করিমগঞ্জ পাকিস্তান। ক্ষমতা আছে অ্যাকশন নেওয়ার? কোনো ক্ষমতা তাদের নেই অ্যাকশন নেই না। আজকেই নেই মুখ্যমন্ত্রী, এত ক্ষমতাশালী মুখ্যমন্ত্রী যে একটা কনস্টিটিউয়েন্সিকে বলছে পাকিস্তান। ভয়ঙ্কর কথা বলছে, এটা কিন্তু ছোট হালকা কথা নয়। এইগুলি তো করছেন তারা, যা খুশি করছেন। যার বিদ্যা নেই, যা হয় স্বৈরাচারীরা যখন ক্ষমতায় যায় তখন তাদের কিছু স্থাবক লোক লাগে, না হলে ক্ষমতা থাকতে পারে না। এই স্থাবক বানিয়েছেন এই বাহিনীকে। যারা একটা মন্ত্রী হওয়ার যোগ্যতা নেই তাদেরকে মন্ত্রিত্ব দিচ্ছেন, যাদের একটা এমএলএ হওয়ার যোগ্যতা নেই, একটা পঞ্চায়েতের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তাকে এমএলএ বানাচ্ছেন। তাহলে তো এটা হবেই। মুখ্যমন্ত্রী যা খুশি যদি বলতে পারেন, ওই শিষ্য যখন ছাদে উঠে দাঁড়িয়ে পেচ্ছাপ করে তখন তাকে প্রশ্ন করলে সে বলে আমার গুরুদেবকে দেখেছি দাঁড়িয়ে পেচ্ছাপ করতে রাস্তায়, তাই আমি উপরে উঠে পেচ্ছাপ করছি। মুখ্যমন্ত্রী যখন এই পর্যায়ে যান তো ভক্তবৃন্দরা তো যাবেই তার 10 গুণ বেশি। কেন যাবে না? এই জায়গায় তারা নিচ্ছে। আমরা সভ্য জগতে বাস করছি। এই গুরুত্বপূর্ণ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে সিপিআইএম করিমগঞ্জ জেলা কমিটির বৃহৎ গণ অভিবর্তন। জেলা গ্রন্থাগার মিলনায়তনে গণ অভিবর্তন অনুষ্ঠিত হবে 12 আগস্ট। এ প্রেক্ষিতে দলের কর্মীরা সাংবাদিক সম্মেলন করে গণ অভিবর্তনের উদ্দেশ্য নিয়ে মত ব্যক্ত করেন। যেহেতু হাজার হাজার ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘু তথা বেছে বেছে বিভিন্ন সংখ্যালঘু জাতিগোষ্ঠী ভারতীয় নাগরিকদের অবাধে উচ্ছেদ করা হচ্ছে, তাদের পুনর্বাসন না দেওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ করা, রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি তকমা, ভয়ভীতি দেখানো, বিতরণ ইত্যাদি অচিরে বন্ধ করা, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রী, শাসক দলের জনপ্রতিনিধি নেতাদের উস্কানিমূলক মন্তব্য, জাতি বিদ্বেষী ভাষণ অচিরে লাগাম টানা, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হঠাৎ করে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন করা, ভারতের নির্বাচন কমিশনের চূড়ান্ত অগণতান্ত্রিক পদক্ষেপ তথা ভবিষ্যতে সমগ্র দেশে কার্যকরী করার ষড়যন্ত্র তা যেন অবিলম্বে প্রত্যাহার করা, নাগরিক জীবনের রোজগারের চরম দুর্দশা, বেহাল রাস্তাঘাট,
সরকারি নিয়োগে ওই উপত্যকার প্রতি পরিকল্পিত বঞ্চনা, হঠাৎ করে শিক্ষকদের গণহারে বদলি, কৃষি শিল্প কারখানা, অর্থনীতির মৌলিক ভিত্তি গড়ে তোলা ইত্যাদি দাবিগুলো উপস্থাপন করা হবে গণ অবিবর্তনে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে পাকিস্তান বলে বিধায়ক মালাকারের মন্তব্য নিয়ে অত্যধিক উদ্বেগ প্রকাশ করে দলীয় কর্মীরা কি মত ব্যক্ত করলেন। কার্যক্রম সব দিক দিয়ে সার্থক করে তুলতে সবার উপস্থিতি কামনা করেন দলের কর্মীরা। শুধু হিন্দুত্ববাদ না, তার সঙ্গে উপরে জাতীয়তাবাদের সঙ্গে তারা একটা গাঁট বেঁধেছে এবং সেটা সুস্পষ্ট। তারা একদিকে উগ্র অসমিয়া জাতীয়তাবাদের ধ্বনি দিচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং, আসাম ফর এসামিস, যেমন মহারাষ্ট্র ফর মারাঠিস, ঠিক একই রকমের সেই সময়কার লাঠির সেনার আওয়াজটা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বেরোচ্ছে এবং কোনো আইন কানুনের কোনো বালাই নেই। যা খুশি উনি বলে যাচ্ছেন। শুধু অসমিয়া যে ভুলগুলো তার ওর কাছ থেকে সরছে সেটাকে কি করে ফিরিয়ে আনা যায়, এই লক্ষ্যে তারা সমস্ত অসমিয়া জাতের রক্ষায় জাতি মাটি ভেটিটা আবার শুরু করেছেন। যদি জাতির সমস্ত মাটিগুলো আপনারা জানেন, আপনারা সংবাদ মাধ্যমে সেটা প্রকাশও করেছেন, অনেক সংবাদ মাধ্যমে জানেন, ভালো করেই জানেন। 55,000 বিঘা জমি তারা আদানি আম্বানির কাছে তারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা দেবেন বিনামূল্যে, প্রায় একটা বিনামূল্যে তারা দেবেন, এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন। এবং তারা মুসলিম অধ্যুষিত এলাকা এবং বাঙালি যারা হিন্দু সেই অংশের একটা অংশকে তারা একই সঙ্গে উচ্ছেদ করেছেন। একসাথে একদিকে তারা হিন্দু ভোটকে একত্রিত করেন, অন্যদিকে অসমিয়া জাতীয়তাবাদের ধ্বনি দিয়ে টার্গেট করেছেন বরাক উপত্যকায়। ব্রহ্মপুত্র ব্যারেজে তাদের টার্গেট করার প্রয়োজন নেই, বরাক উপত্যকায়। এবং খুব দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বরাক উপত্যকায় সেইভাবে প্রতিবাদটা ধ্বনিত হচ্ছে না, কিন্তু মানুষ ক্ষুব্ধ আছে না। সেটা হচ্ছে বরাক উপত্যকার উন্নয়ন ওদের হাতে সম্পূর্ণ স্তব্ধ। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট বরাক উপত্যকার ছেলে মেয়েদেরকে বঞ্চিত করছে, সেটা বারবারই আপনারা ছাপিয়েছেন। লক্ষাধিক চাকরি হলো, সেই চাকরিও আবার সেই ফিক্সড পেতেও চাকরি আছে, এরকম চাকরি প্রায় লক্ষাধিকের মতো বলছেন, তারা দাবি করছেন, দেখিয়ে দিয়েছেন। সেখানে বরাক উপত্যকায় কত শতাংশ? 100% পায় না। এই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী 25 জন নাকি দিয়েছেন, মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বরাক উপত্যকায়। এই সমস্ত সস্তা রাজনীতি লাগছে। 2 নম্বর হচ্ছে বরাক উপত্যকার ক্ষেত্রে তার পরিকাঠামো উন্নয়ন সমস্ত কিছুর ক্ষেত্রে কোনো ধরনের বরাদ্দ এই সরকার করছে না। অর্থাৎ একই দিকে অসমিয়াদেরকে সন্তুষ্ট করছেন যে আমাদের যে লড়াইটা ছিল বাঙালির বিরুদ্ধে, সে লড়াইটাকে আমি তার চ্যাম্পিয়ন। বিশ্বরের মেদির পর তিনি, বিমলা প্রসাদ চালিয়ার পরে আমি একমাত্র মুখ্যমন্ত্রী যা করে দেখাচ্ছি। বিমলা প্রসাদ চালিয়া কি করেছেন? 11 জন শহীদ করেছেন, উনি তখন চিফ মিনিস্টার ছিলেন। তো এই কাজগুলো তারা করছেন। এখন এই অবস্থাতে হাজার হাজার মানুষ আজকে বিপন্ন এবং সব সাধারণ মানুষ, 2-4টা একটু অর্থশালী মানুষ হতে পারে এবং তারা খোলা আকাশের নিচে আছে। তাই আমরা এই মুহূর্তে আমরা দাবি হচ্ছে অবিলম্বে এই উচ্ছেদটা বন্ধ করতে হবে। বনাঞ্চলে কত বিঘা জমি তারা নিচ্ছে? শুধু বনাঞ্চল বলছেন, বনাঞ্চলের সমস্ত লুটটা কে করছে? সমস্ত বনাঞ্চলটাকে সাফ করছে কে? এই গরিব মানুষগুলো করছে মোটেই। এই সমস্ত করতে ওই যে জমানায় যে শাসক থাকে তাদেরকে ধরে বিভিন্ন ধরনের কন্ট্রাক্টর মন্ত্রী সবাই মিলিয়ে বনাঞ্চল লুট করছেন তারা। এখন তারা বনাঞ্চল রক্ষার কাজে নেমেছে এবং সমস্ত গরিব মানুষগুলোকে তারা উচ্ছেদ করছে। এই সন্ধিক্ষণেই আমরা 12 তারিখের এই জনগণের যেগুলো আসল দাবি, এই দাবিকে সামনে আনবো বেশি করে এবং তাদের এই ষড়যন্ত্র যেটা মানুষের দৃষ্টিতে ঘুরিয়ে তারা 26-এ নির্বাচন খেলতে চাইছেন হিন্দু মুসলমান করে, জাত দিয়ে অসমিয়া বাঙালি করে, ব্রহ্মপুত্র বেরিয়ে অসমিয়া বাঙালি করে খেলবো আর বরাকে খেলবো হিন্দু মুসলমান করে, ওই খেলার বিরুদ্ধেই আমরা দাবিগুলো আনবো সামনে। যে সমস্ত হচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে, ওটা বড় লোকের রাজনীতি তারা করছে, টাকাওয়ালা লোকদের রাজনীতি, পেটোয়া লোকদের রাজনীতি তারা করছে। তার বিরুদ্ধেই আমরা আগামী 12 তারিখে
আমাদের জেলা গ্রন্থাগারে আমাদের এই কনভেনশন, এবং আশা করি আমাদের কনভেনশন খুব ভালো হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটাই, এই সময় হচ্ছে ক্ষেতের মরশুম। কোন দেশে চলছে উন্নয়ন, ভালোভাবে বোধগম্য হতে পারছেন না জনগণ। এতই কি উন্নয়ন হচ্ছে, উন্নয়নের চাপে পড়ে উন্নয়ন থমকে যাচ্ছে, যেমনটা মিডিয়ার ক্যামেরায় ধরা পড়লো উন্নয়নের বিপরীত চিত্র। কোন দেশে চলছে উন্নয়ন, ভালোভাবে বোধগম্য হতে পারছেন না জনগণ। এতই কি উন্নয়ন হচ্ছে, উন্নয়নের চাপে পড়ে উন্নয়ন থমকে যাচ্ছে, যেমনটা মিডিয়ার ক্যামেরায় ধরা পড়লো উন্নয়নের বিপরীত চিত্র। শ্রীভূমির মাইজডিহি বটরসি বিশেষ করে এআরসি রোড বেহাল সড়কের জন্য অর্থ মঞ্জুর করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর পাখিপথ নির্মাণ প্রকল্পের অধীন সড়ক সংস্কারের জন্য অর্থ মঞ্জুর করা হয়। যথারীতি কাজ শুরু করেন ঠিকাদার, কিন্তু ঠিকাদারের কাজে সন্তুষ্ট নন ওই এলাকার জনগণ। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, কাজ সমাপ্ত না করে ঠিকাদার ফলক বসাতে তোড়জোড় শুরু করে দেন। রবিবার কাজের ফলক বসাতে গেলে এলাকার বৃহদাংশ লোকেরা ঠিকাদারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। কাজ সমাপ্তি না হওয়া পর্যন্ত ফলক বসাতে দেবেন না স্পষ্ট করে বলেন বৃহদাংশ জনগণ। ঠিকাদার কিশোর দাস সহ বেহাল সড়ক প্রসঙ্গে কি বলছেন ভুক্তভোগীরা তা শুনে নেওয়া যাক। যে আমরা 2022 কি 2024 বছর রাস্তা ক্লিয়ার হইতো, আজকে পরশুদিন তারা সার্কুলার হয়েছে কিশোরটা রাস্তাটা হয় নাকি বলে তারা দিয়ে লাগাইমু। পরশুদিন তারা দেখা হয়েছে 3টার সময় সার্কুলার আমি কইছি যে কিশোরটা রাস্তাটা বড় কষ্ট কথা, স্কুলে যাইতে পারছে না মানুষ, তুমি যা দুর্নীতিও করি না বিজেপির এই খালাবাজারি কিটার লাগি রাস্তাটা কমপ্লিট না করিয়া যে বিল সাবমিট করা। আজকে 8টার সময় ইঞ্জিনিয়ার লইয়া তার বাই লইয়া আইছে যে কমপ্লিট হয়ে গেছে রাস্তা। আজ 2 বছর থেকে রাস্তাটা কম, কোনো কাজ নাই, হিনো গেলে স্যান্ডেল তুলিয়া ফ্রেন্ড। আচ্ছা, এখানে হয়েছে গিয়া বর্তমান সময় একজন ইঞ্জিনিয়ার আইয়া যে রাস্তার কাজটা 2023 আরম্ভ হয়েছে, এই রাস্তার কাজটা মানে কোনো কমপ্লিট না খাই মেডেলিং করে একটু জায়গা মানে করিয়া রাখা, যে জায়গার মাঝে কমপ্লিট করিয়া মানে বোর্ডটা মারিয়া যাইরা গিয়া ওখানে পাবলিকে ধরতেন যে ইঞ্জিনিয়ার ভাগতেন, যে ইঞ্জিনিয়ার একটাইটা পারতেন না, যে গাড়ির মাঝে উঠিয়া ভাগি গেছেন। যে এই রাস্তাটা 2023 আরম্ভ হয়েছে, আর 2025 আনিয়া আপনার 2025 মাস হচ্ছে 2023 কাম কমপ্লিট বলিয়া বোর্ডটা মারি দিয়েছে তারা, ইয়া মারিয়া দাঁড়িয়ে দুর্দগোষ্ঠী। কিন্তু আপনি যদি দেখেন এই রাস্তাটা গেছে আপনার এদিকে বটবাসিতনে বাইরে হয়েছে টিলাবাজার, এদিকে বাইরে হয়েছে সেটেলমেন্ট, এদিকে বাইরে হয়েছে আপনার কাস্টম অফিস, এদিকে হাজার হাজার মানুষ মানে এদিকে হাজার হাজার মানুষ রাস্তা চলাফেরা করে। যে রাস্তাটার অবস্থা এখন কিরকম? রাস্তাটা অত্যন্ত ভয়ানক, অত্যন্ত খারাপ, যার মানে কোনো শেষ নেই। আমার কাছে কোনো ভাষা নাই, যে আমার আগেও ভিডিও দেওয়া আছে এই রাস্তার ব্যাপারে। কিন্তু আজকে যে এই যে আমার রাস্তা যদি আপনি দেখুন মানে আপনার যাওয়ার ইচ্ছা করতো না, কিরকম আইয়া একজন ইঞ্জিনিয়ারে এখন ইঞ্জিনিয়ারে বোর্ড হইয়া বটরসি বাজারের মাঝে মারিয়া যার গিয়া, যে ওটাও আমি আশ্চর্য এই ভারতবর্ষ এবং এই আসামের মধ্যে কি চলছে। একজন বিধায়ক যে এমএলএ কমলাক্ষ দেব পুরকাস্ত মহাশয়ের কাছে আমার প্রশ্ন, দাদা আপনার পেনশন করা কাজ কিরকম কাজ না হইয়া যে এই বোর্ডটাই একজন ইঞ্জিনিয়ারে আর একজন কন্ট্রাক্টরে বিল পায়, যে আপনার তো এতটুকু মানে লজ্জা টাকা জরুর আসলো যে 2002 বছর মাঝে আমরা এই রাস্তার কাজটা হয় না। কারণটা কিটা
আমরা কিটা মানে গণতান্ত্রিক অধিকার ভাবে আমরা কিটা কমলা করতে পুরকাস্ত মহাশয় আপনার কিটা ভোট দিয়ে আমরা বিধায়ক বানাইছি নানি অভিযোগ হইল গিয়া আজ থাকি মনে করলেন 3 বছর থাকি এই রাস্তার খাম আরম্ভ 3 বছর আগে 3 বছর হইব খাম হওয়ার পরে কিছু খাম করিয়া ফালাইয়া তুইয়া গেছিল এরপরে ডিসির কমপ্লেন দেব হয়েছে হওয়ার পরে আরও কিছু কাম করা হয়েছে এরপরে এই বছর তো আর পুরা কোনো কামও নাই এরপরেও আমরা অনেক নেতার কাছে গেছি অনেকের কাছে কইছি আমরা রাস্তা গেছা কাম করিয়া দেবার লাগে কন্ট্রাক্টরেও খাওয়া হয়েছে ইঞ্জিনিয়ার সাহেবগুলোরেও খাওয়া হয়েছে সেবার আমরা রেসপন্স দেবো কন্ট্রাক্টর কে রয়েছে কন্ট্রাক্টর তো কিশোর দাস কিছু রাস্তার খাম হয়েছে খাম হওয়ার পরে কিছু বলছেন আমরা বটরসি বাজার থাকি গম্বুজালা মসজিদ পর্যন্ত খাসটার মাঝে মধ্যখানে কতটা আমরা একটা লম্বা ফুসকুনি আছে ফুসকুনির কোনাত আছে ইনো একটা গাত রয়েছে ও গাতটা পর্যন্ত মারা হয়েছে না হয়তো আপনারা ফটো লইয়া আইসন কিছু খালর চরে দিয়া বাউন্ডারি দেব হয়েছে বর্ডার দিয়া বাউন্ডারিটাও ফাটি গেছে কিছু জায়গাত আপনারা দেখছেন বাঁশ দিয়া গড় দেব হয়েছে অন্য একটা কালভার্ট হয়েছে অন্য একটা কালভার্ট আছে কালভার্টের সাইডে দিয়ে কোনো গড় নাই মাটি দিছে কন্ট্রাক্টরে আবার মাটি দুইয়া লিয়া গেছে ভূমির অন্যতম নাট্য সংস্থা বহুরূপী সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কার্যসূচি হাতে নিয়েছে। সুবর্ণ জয়ন্তী উদযাপন সমিতির ব্যবস্থাপনায় বছরের বিভিন্ন সময়ে প্রায় 6টি পূর্বানুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেন। সুবর্ণ জয়ন্তী উদযাপন সমিতির ব্যবস্থাপনায় বছরের বিভিন্ন সময়ে প্রায় 6টি পূর্বানুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেন। সংস্থার কর্মকর্তারা সাংবাদিকদের ডেকে এনে উল্লেখ করেন 25শে আগস্ট সমিতির অস্থায়ী কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উদযাপনের সূচনার রেখা টানা হবে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রম, গান, নৃত্য, নাটক ইত্যাদি থাকছে। 2026 আগস্টে সুবর্ণ জয়ন্তী কার্যক্রমের সমাপ্তির রেখা টানা হবে। বছর অতিবাহিত করেছেন আপনাদের সবার সহযোগিতায়। তো সঙ্গত কারণে বিগত দিনে আমাদের বঙ্গভবনে একটি মিটিং তারা ডেকেছিলেন। সেই সভায় সিদ্ধান্ত হয় যে বৎসরব্যাপী একটা অনুষ্ঠান হবে। মোটামুটি কিছু আলোচনা হয়েছিল এবং সেই সভায় একটি উদযাপন সমিতি, শতবর্ষ উদযাপন সমিতিও গঠন করা হয়। কতগুলা উপসমিতিও গঠন করা হয় যাতে করে আমাদের এই উদযাপনটা সুন্দরভাবে হয়। এবং সেই উদযাপন সমিতির যে আমাদের উপসমিতিগুলোতে শহরের যারা নামি দামি যারা যারা এই সঙ্গে জড়িত, যেমন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের রণধীর রায় সঙ্গীত গুরু, আপনারা সবাই জানেন। বিমান বৈহারী সিনহা মহাশয় আছেন আমাদের বৃত্ত বিভাগের। এভাবে যাদেরকে নিয়ে করা হয়েছে আপনাদের কাছে আমরা দিয়ে দেব পুরো কারা কারা আছেন তাদেরকে নিয়ে একটা চেষ্টা করা হয়েছে একটা বলিষ্ঠ উদযাপন সমিতি গঠন করার। উদ্দেশ্য হলো যে আপনাদের সবার সহযোগিতায়, বিশেষ করে আপনারা সাংবাদিক ভাইদের সহযোগিতায় এই উপত্যকার, বিশেষ করে এই জেলার সবাই যাতে জানে যে এই শহরের একটি নামকরা নাট্য সংস্থা তাদের 50 বৎসর পূর্তি উপলক্ষে একটি উদযাপন করার সংকল্প নিয়েছে। সবার সহযোগিতা আমরা চাই। এই আশাটুকু নিয়েই আপনাদেরকে ডাকা। আপনাদের ডাকার উদ্দেশ্য হলো যে আমরা কয়েকটি পর্যায়ে সেই অনুষ্ঠানটুকু করব। মূলত এটা বোধহয় শুরু হয়েছিল জুলাই মাসের জুন মাসে শুরু হয়েছিল। যাক, আমরা এবার প্রথমে সিদ্ধান্ত হয়েছিল 24 অগাস্টে শুরু হবে, কিন্তু 24 অগাস্টে আমাদের খুবই দুর্ভাগ্যই বলতে হয় আমাদের শহরে সরকার নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহ ছাড়া আমাদের আর কোনো প্রেক্ষাগৃহ নেই। তো আমরা গিয়েছিলাম তাদের কাছে যে 24 তারিখে আমাদের সেই জেলা গ্রন্থাগারের যে অডিটোরিয়ামটা চাই, আমরা পাইনি। সঙ্গত কারণে আমরা এটা শুরু করব 25 তারিখ থেকে। তো 25 তারিখ
আমাদের এখানে ইতিমধ্যে একটা অফিস তৈরি করা হয়েছে। 7 জন ব্যক্তি এখানে ছিলেন, তার মাধ্যমে এবং বিমান বিহারী সিনহা মহাশনের সৌজন্যেই বলবো এটা আমরা পেয়েছি। সেই অফিসটা উদ্বোধন হয়ে গেছে। অফিসের সামনে সকালবেলা আমরা এই যে উদযাপন সমিতি তথা বহুরূপী নাট্য সংস্থার 2টি পতাকা উত্তোলন করা হবে, শুরু হবে আমাদের। পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের উদযাপন শুরু হলো এবং আনুষ্ঠানিক উদ্বোধন হবে সন্ধ্যার সময়। সেটা হবে আমাদের বিপিনচন্দ্র আমাদের জেলা গ্রন্থাগারে হবে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হবে, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং একটা প্রদর্শনীমূলক নাটক প্রদর্শন করারও চেষ্টা চলছে। এটা যাবে প্রথম পর্বে যে ঘটনাটা। তারপরে সঙ্গত কারণে আমরা কিছুদিনের বিরতি নেব, কারণ পুজো এসে যাচ্ছে। তো পুজোর পরটাতেই অক্টোবর মাসের মাঝামাঝি সময়, কারণ এটা হলো বহুরূপী নাট্য ও সাংস্কৃতিক সংস্থা, অবশ্যই কিছু সাংস্কৃতিক ক্রীড়া কর্ম দরকার পড়েছে বলে আমরা মনে করি। তো অক্টোবর মাসের মধ্যভাগে সঙ্গীত এবং আবৃত্তি প্রতিযোগিতা হবে। তারপর আবার কিছুদিনের বিরতি থাকবে, কারণ আমাদের কালী পূজা, লক্ষ্মী পূজা এগুলো থাকবে। কালী পূজা লক্ষ্মী পূজার মধ্যে ওইগুলো হবে। তারপরটাতে ডিসেম্বর মাসে, যেটা আমাদের বহুরূপী নাট্য সংস্থা বিগত দিনে এই ডিসেম্বর জানুয়ারি মাসেই যে নাট্য প্রতিযোগিতা করে, একাঙ্গ নাট্য প্রতিযোগিতা করে, সেটা নিয়ে একটা প্রদর্শনী নাটক আমরা করতে যাচ্ছি। এতে করে এই প্রাক্তনীদের যেমন সম্মান জানানো হবে, ঠিক সেইভাবে নতুন প্রজন্মকে ওদের কলাকৌশল দেখে নেওয়ার একটা সুযোগ করে দেওয়া যাবে। তো এই জিনিসটা আমরা করব। ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগ করার। আরেকটা ইচ্ছা আমাদের আছে, এখন দেখা যাক এটা পূরণ হয় কি না। আমরা একটা নাট্যমেলা করার একটা যে চেষ্টা করে যাচ্ছি। নাট্যমেলা যেহেতু, কাজে এটা মানে ওপেন স্টেজে হবে, কোনো রকম প্রেক্ষাগৃহ ব্যবহার করব না। খোলা মাঠে নাট্যকর্মীরা নাটক প্রদর্শন করবেন এবং দর্শকরা তাও উপভোগ করবেন। এটাও সম্ভব হবে কি না। আজ শ্রাবণ মাসের 3য় সোমবারে শোভাযাত্রা সহ বিসর্জন ঘাট হইতে কলসিতে নদী থেকে জল ভরে পদযাত্রার মাধ্যমে এসে শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর আখড়ায় হরিশ্বর মহাদেব মন্দিরের প্রাঙ্গণে শিবলিঙ্গে জল ঢেলে পূজার্চনা করা হলো।
নাম হয়েছে আমাদের হরিশ্বর শিব মন্দির। আজকে প্রায় 5 বছর হতে চললো আমাদের এই মন্দির উদ্ঘাটন হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা ভক্তবৃন্দের সঙ্গে মন্দির থেকে শোভাযাত্রা বের করে আমরা দশমী ঘাট পর্যন্ত গিয়েছি। সেখান থেকে গঙ্গার জল আনয়ন করে পুনরায় আমরা মন্দিরে আবার প্রবেশ করে আমরা এই শিব মন্দিরে আরোপণ করেছি। আমি তার সঙ্গে যখন সকল ভক্তবৃন্দ যারা আমাদের এই উৎসবে অনুষ্ঠানে সাড়া দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদের দীর্ঘজীবী ভগবান তাদের শুধু সঙ্গে রাখে। আজকে শ্রাবণ মাসের সোমবার, চিত্র সোমবার, আজকের দিনটা অত্যন্ত উত্তম দিন। এই দিনে আমরা দায়িত্ব করেছি আজকে এই দিনটা আমরা এই শিব উৎসবে আমরা পালন করি। আমি আবার ভক্তবৃন্দকে অনুরোধ জানাচ্ছি তারা যে শান্তিপূর্ণভাবে শারীরিকভাবে এসে তাড়াহুড়ো না করে যাতে সুন্দরভাবে জল অর্পণ করতে পারে সেই দিকে নজর রাখার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি এবং সকলকে সহযোগিতা কামনা করছি। তার সঙ্গে আজকে যে মিডিয়া যে আমাদের এই উৎসবকে তুলে ধরেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। ওম নমস্কার। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সোনাইয়ে কোড়াল দিয়ে স্ত্রীকে খুন করায় সোনাই পূর্বাঞ্চলে কোড়াল দিয়ে স্ত্রীকে খুন করার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোনাইয়ে কোড়াল দিয়ে স্ত্রীকে খুন। সোনাই পূর্বাঞ্চলে কোড়াল দিয়ে স্ত্রীকে খুন করার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার বিকেল 5টায় গোবিন্দনগর প্রথম খণ্ডে সংঘটিত হয় খুনের ঘটনা। জানা গেছে পারিবারিক কলহের জেরে সুরজ দাস নামক যুবক তার স্ত্রী ঋতুপর্ণা দাসকে কোড়াল দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ঋতুপর্ণা। হাল্লা চিৎকারে বাড়ির লোকজন জড়ো হয়, কিন্তু ততক্ষণে ঋতুপর্ণা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে স্ত্রীকে খুন করে কোনো ভয় ছাড়া বাড়ি থেকে বেরিয়ে গ্রামের সড়ক পথে দিব্যি হাঁটছিল গ্রামের মানুষ খুনি সুরজ দাসকে আটক করে পুলিশে খবর দেয়। সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরজ দাসকে গ্রেফতার করা ছাড়াও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তরুণী রোডে যাতায়াতের গ্যাপ বন্ধ করে হঠাৎ ডিভাইডার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করায় পূর্ত বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল বৃহত্তর রাঙ্গিরকারী জনগণ। তরুণী রোডে যাতায়াতের গ্যাপ বন্ধ করে হঠাৎ ডিভাইডার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করায় পূর্ত বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল বৃহত্তর রাঙ্গির জনগণ। শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজির নতুন মূর্তি বসানোর নামে গোটা এলাকাকে নতুন সাজে সজ্জিত করার পরিকল্পনা হাতে নিয়েছে বিভিন্ন সরকারি দফতর। উদ্যোগকে এগিয়ে নিতে ইতিমধ্যে বৃহত্তর রাঙ্গিরখাড়ি এলাকার ফুটপাত বড় করার পাশাপাশি রেলিং লাগানো সহ ফুটপাতে টাইলসও বসানো হয়েছে।
যার পূর্ণ সমর্থন জানিয়েছেন এলাকার জনগণ। কিন্তু হঠাৎ করে তরুণী রোড সহ বাইপাসের গ্যাপ বন্ধ করে রাঙ্গিরখাড়ি পয়েন্টে থাকা পুরনো ডিভাইডারটি ভেঙে নতুন করে তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে পূর্ত বিভাগ। বিষয়টি নিয়ে তরুণী রোড সহ আশপাশ এলাকার জনগণ জড়ো হয়ে পূর্ত বিভাগের হাতে নেওয়া পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন। এ নিয়ে প্রাক্তন পৌর কমিশনার সজল বণিক সহ স্থানীয়রা জানান, রাঙ্গিরখাড়ি শহরের অন্যতম জনবহুল এলাকা। এখানে প্রায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে থাকে। ফলে যানজট এড়াতে এলাকার তরুণী রোডকে বাইপাস হিসেবে ব্যবহার করা হতো এবং তরুণী রোড দিয়ে স্থানীয় বাসিন্দা ও শহরের বিভিন্ন স্থানের ছাত্রছাত্রী, পথচারী সহ বিভিন্ন যানবাহন সহজেই আসা যাওয়া করতে পারত। কিন্তু হঠাৎ করে বিগত পূর্ত বিভাগের তরফে তরুণী রোডের যাতায়াতের গ্যাপ বন্ধ করে বিগত 25 বছর আগে তৈরি করা পুরনো ডিভাইডারটি ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়ায় যানবাহন সহ স্থানীয়দের যাতায়াত পরিষেবা বর্তমানে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। নমস্কার, আমি একজন তরুণী রোডের বাসিন্দা। আজকে হঠাৎ সকালে আমি এখানে আসিনি, আমাকে ফোন মারফতে একজন আমারই এক ছোটো ভাই আমাকে ফোন করে বলল যে দাদা তোমাদের এই জায়গা থেকে বন্ধ করে দিচ্ছে। তৎক্ষণাৎ আমি আর ঘরে থাকতে পারলাম না, আমি বেরোয় দেখলাম এই জায়গায় ঠিক এসে যে এই জায়গায় জিজ্ঞেস করলাম, এসে 2 কন্ট্রাক্টরকে পেলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে না এখানে ডিভাইডার হয়ে যাবে। আমি বললাম ভাই আমি তো জন্মের পর থেকেই দেখছি এটা তো কোনো ডিভাইডার ছিল না, কিন্তু এই তরুণী রোডের আজকে আমার মা বোন ভাইয়েরা যদি একটা অসুস্থ হয় কিভাবে নিয়ে যাব, বলে না ওইদিকে ঘুরে যেতে হবে। তো এইদিকে ঘুরলে যেতে হলে এখানে গাড়ির অনেক জাম থাকবে, কি করে একটা পেশেন্টকে নিয়ে যাওয়া। তাই আমাদের কাজ হোক, ডেভেলপমেন্ট আমরাও চাই, আমরা প্রত্যেক জনগণ ডেভেলপমেন্ট চাই। কিন্তু আমরা এখানে যারা আছে সবাই তরুণ রোড, জয় দুর্গা কলোনি, নেতাজি পল্লী, রাঙ্গিরখাড়ি এত অঞ্চলে তারা লোক। আমাদের শিলচর রাঙ্গিরখাড়ি যে পয়েন্টটা আছে, পয়েন্টের মধ্যে যে জায়গাটা আছে পিডব্লিউডি, মিউনিসিপ্যালিটি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে একটা উদ্যোগ নিয়েছে যে বিউটিফিকেশন অফ রাঙ্গিরখাড়ি পয়েন্ট। আমরা দেখেছি এখানে নেতাজি মূর্তি নতুন বসবে, ফুটপাথের মধ্যে টাইলস লাগানো হয়েছে, ফুটপাথকে বড় করা হয়েছে এবং রেলিংও লাগানো হচ্ছে, আবার এখানে খোলা হচ্ছে। কিভাবে হচ্ছে কি না এটাতে আমি বিস্তারিত যাচ্ছি না, জনগণ দেখছে। কিন্তু আজকে হঠাৎ করে তরুণ রোডের মানুষ আমাকে ফোন করলো, আমি এখানে আসলাম যে কী ব্যাপার। তো সবাই বলল যে এখানের মধ্যে আমরা দীর্ঘ 25 বছর আগে 30 বছর আগে যখন ডিভাইডার হয়েছিল, পিডব্লিউডি বানিয়েছিল, তখন পিডব্লিউডির ডিভাইডার যেটা আছে সেই ডিভাইডারের মধ্যে তরুণ রোড যাতায়াতের জন্য একটা গ্যাপ ছিল। যারা তরুণ রোডের বাসিন্দা, তরুণ রোডের মানুষ, তাদের যাতায়াত। কিন্তু বর্তমানে এই তরুণ রোড নয়, এই তরুণ রোড যেটা আছে এটা একটা বাইপাস রুট হয়ে গেছে। এটার সঙ্গে কলেজ রোড, চ্যাঙ্কুরি রোড, বিবেকানন্দ রোড, এত অঞ্চলের লোকের এবং জিসি কলেজ, আমানুজ কলেজ, বিভিন্ন কলেজ স্কুলের যারা ছাত্রছাত্রীরা আছে এবং যখন জাম লাগে এই রাস্তার দিকে বাইপাস রুটে ব্যবহার হয়। কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে কালকে রাত্রে দিকে বর্ণোজ্জ্বল কার্যক্রম শ্রীভূমির ব্লক গার্ডেনের পুরনো দিনের গানের মালা সাজিয়ে বিশেষ সন্ধে অনুষ্ঠান, হয়তো গানের সঙ্গে নৃত্যানুষ্ঠান। বর্ণোজ্জ্বল কার্যক্রম শ্রীভূমির রক গার্ডেনের পুরানো দিনের গানের মালা সাজিয়ে বিশেষ সান্ধ্য অনুষ্ঠান, হয়তো গানের সঙ্গে নৃত্যানুষ্ঠান। প্রত্যেক শিল্পীর কণ্ঠে গানগুলো সবাইকে মোহিত করে দেয়। জেলা গ্রন্থাগার মিলনায়তনের আগস্ট বিকেলের বিশেষ সান্ধ্য অনুষ্ঠান মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। অনুষ্ঠানে ভাষ্যপাঠ সহ পরিচালনায় ছিলেন ময়ূরাক্ষী বিশ্বাস।
আজ এই পর্যন্তই। ধন্যবাদ। নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে, গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। যেখানে বাঙালি সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ, কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। ভিড়ের প্রাঙ্গণে, সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছে প্রস্তুত সংবাদ সংগ্রহে। কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।